গোটা ভারতবর্ষের যত নির্বাচন হয়, মানে আমি স্টেট ওয়াইজ কথা বলছি, তো যত নির্বাচন হয়, নির্বাচনের আগে সমস্ত যে রাজনৈতিক দলগুলো তারা কি করে? মূলত যারা শাসক বা বিরোধী, মানে আমি প্রথমে শাসকদের হিসেবে বলি। সেন্ট্রালে যেমন ধরুন বিজেপি রয়েছে বা কংগ্রেস ছিল একটা সময়। তো এরাও যখন ভিন্ন রাজ্যে নির্বাচনের প্রমোশন করতে গেছেন তাদের দলের হয়ে, তাদের দলের প্রার্থীদের হয়ে, তো তারা মূলত ভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেম রাজ্যের ক্ষেত্রেও হয়ে থাকে, যারা শাসক দল তারা পরের বার যাতে আসতে পারে এরকম প্রতিশ্রুতি দিয়ে থাকে। আর যারা বিরোধী দলে রয়েছে তারা মূলত যেগুলো যেগুলো হয়নি বা যেগুলো যেগুলো তাদের পছন্দ সেগুলোর ওপর তারা জোর দিয়ে একটা প্রতিশ্রুতি দেয়, এটা হবে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এসব হয়ে থাকে। এটা আমরা প্রত্যেক নির্বাচনে ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বা লোকসভার ক্ষেত্রেও আমরা দেখে থাকি। এবার বিষয়টা হলো যে এটা কিভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এটা বোঝানোর জন্য আমি রিসেন্ট বাংলায় বা অসমে যে নির্বাচন হতে চলেছে, মানে আগামী ২-৩ মাসের মধ্যেই নির্বাচন কমপ্লিট হয়ে যাবে, কারণ জানুয়ারি মাস শেষের পথে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের মধ্যে রেজাল্ট আউট। আর আগেন সেটা হয়ে যাবে যে পরে কে আসবে সেটা বোঝা যাবে। যদি আমরা মানে পশ্চিমবঙ্গ স্পেসিফিক কথা বলি, সেখানে আমরা দেখব যে শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। তারা এই মুহূর্তে, আমি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, তারা কিন্তু গোটা রাজ্য ভ্রমণে বেরিয়ে গেছেন এবং প্রত্যেক মানুষকে টাচ করছেন। টাচ করে সেখানে তারা ভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস সেগুলো করছেন। অন্যদিকে যদি আমরা সেন্ট্রালে যারা বসে আছে, অর্থাৎ বিজেপি সরকার বসে রয়েছে, তাদের যে মূল মুখ বা প্রধান নেতা হিসেবে যাকে বলা যায় তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন কি করছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এলেন, অসমে গেলেন। ১৭ এবং ১৮ই জানুয়ারি অর্থাৎ শনি এবং রবিবার দুটো দিন তিনি স্পেন্ড করলেন বাংলা এবং অসমে। প্রথমেই তিনি কি করলেন? বাংলা এলেন। কেন বাংলায় এলেন? বাংলায় এলেন একাধিক ট্রেনের উদ্বোধন করতে, একই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে। এবার এইখানে যদি আপনি একটা খেলা দেখেন, এখানে একটা জিনিস দেখা গেল যে যে সমস্ত ট্রেনগুলো তিনি উদ্বোধন করলেন, যেমন বন্দে ভারত স্লিপার, ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন হলো বাংলা থেকে। কোথায় যাচ্ছে? গুয়াহাটিতে। আপনার আবার গুয়াহাটি থেকে বাংলাতেও আসছে, ভাইস ভার্সা। এবার এর পাশাপাশি কি হলো? এর পাশাপাশি বেশ কিছু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন তিনি। ঠিক আছে? লাস্ট যে ট্রেনটির উদ্বোধন মোদী সাহেব করেছেন তা হলো জয়রামবাটি থেকে। অত্যন্ত, মানে বলা যেতে পারে বহু দিনের একটা ডিমান্ড ছিল সেখানকার মানুষের, যাতে এখান থেকে একটা ট্রেন চলে, সেটাও পূরণ হয়েছে। এবার এগুলো একটু ভাগ করি। এই ভাগগুলো করলে দেখা যাবে যে যে সমস্ত ট্রেনগুলো নরেন্দ্র মোদী সাহেব উদ্বোধন করেছেন, সেই ট্রেনগুলো তিনি কোথা থেকে করেছেন? তিনি করেছেন মালদা থেকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে সমস্ত ট্রেনগুলোর উদ্বোধন করেছেন সেই সমস্ত ট্রেনগুলো আপনি যদি দেখেন বা আপনারা যদি দেখেন, তাহলে পুরোটাই আসছে উত্তরবঙ্গ কেন্দ্রিক বা নর্থ ইস্ট কেন্দ্রিক। এবার এখানে একটা টুইস্ট আছে। বিষয়টা হলো যে এই যে তিনি এতগুলো ট্রেনের উদ্বোধন করলেন, আমি যদি বন্দে ভারত স্লিপারের কথা বলি, হাওড়া থেকে গুয়াহাটি, দুই রাজ্য, পশ্চিমবঙ্গ এবং অসম, সেটা হচ্ছে ভোটমুখী দুজনেই, একই সঙ্গে ভোট হবে। স্বাভাবিকভাবে এই দুটো রাজ্যে মানুষকে টাচ করার জন্য, ভোটটা নিজেদের দিকে টানার জন্য এই গেমটা খেললেন মোদী সাহেব বা বিজেপি। আর কি আছে? আর যে সমস্ত অমৃত ভারত এক্সপ্রেস গুলোর দিকে আপনারা তাকান, সেগুলো উত্তরবঙ্গ থেকে আসছে। কোথায়? আলিপুরদুয়ার, এনজেপি। হ্যাঁ, তো এই যে ট্রেনগুলো উদ্বোধন
তিনি করলেন মালদা থেকে। মালদাকেও উত্তরবঙ্গের মধ্যেই রাজনীতির হিসেবে দেখা হয়। এখানে কেন উত্তরবঙ্গকেই বাছলেন তিনি? অনেকে বলবেন যে উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি, এতদিন ধরে ভোটাররা ভোট দিয়ে জয় এনে দিয়েছে বিজেপিকে, সেই জন্য এটা একটা গিফট, রিটার্ন গিফট। আবার অনেকে বলছেন যে তৃণমূল যেভাবে উত্তরবঙ্গকে নিজের করার চেষ্টা করছে, বিভিন্ন প্রকল্প এনেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরের উদ্বোধন করেছেন, সেটাও ভোট পাওয়ার জন্যই স্বাভাবিকভাবে, কিন্তু সেখানে সামহাউ হয়তো বিজেপির মনে হচ্ছে যে তৃণমূল যেভাবে ঢুকে তাদের যে শক্ত ঘাঁটিকে ভাঙার চেষ্টা করছে, হয়তো পুরোটা একবারে পাবে না তৃণমূল, কিন্তু যদি ভোট পার্সেন্টেজও তৃণমূলের বেড়ে যায় তাহলে সেটাও কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে মোদী সাহেব। তাই স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে যে শক্ত ঘাঁটি সেটাকে স্ট্রং রাখতে এবং আগামী দিনে ভোট পার্সেন্টেজ বাড়াতে বিজেপি এই সমস্ত পন্থাগুলো নিয়েছে, যে ট্রেন দিয়ে দাও, মানুষ যাতে যাতায়াত ভালো করে করতে পারে। এবং আপনারা যদি দেখেন এমন এমন জায়গা ট্রেন দিয়েছে, সেই সমস্ত ট্রেনগুলো পানভেল যাচ্ছে, মানে মুম্বাই, নবী মুম্বাই, একদিকে ব্যাঙ্গালোর যাচ্ছে। এই জায়গাগুলো কি কানেক্ট করে? কারণ নর্থ ইস্ট বা উত্তরবঙ্গের মানুষের দিকে যদি আপনারা তাকান, তাদের কিন্তু মানে একটা তাদের নিজস্ব জায়গার মধ্যেই তারা কিন্তু কাজ করে আছে, ব্যবসা করছে, মোস্টলি মানুষ ব্যবসাই করে ওখানে। কিন্তু যারা কাজ করতে আছে, যারা ইয়াং জেনারেশন, যারা আজকের দিনে রয়েছে, তারা কিন্তু রাজ্য ছেড়ে বা নিজের জায়গা ছেড়ে তারা চলে যাচ্ছে মুম্বাই বা ব্যাঙ্গালোরের মতন জায়গাগুলোতে। এই সমস্ত জায়গা কাজের ক্ষেত্রে কানেক্টেড। দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল, কারণ ভেঙে ভেঙে যেতে হতো, এনজেপি আসতে হতো, এনজেপি থেকে আবার ট্রেন ধরে যেতে হতো, তো এই জায়গাগুলো কানেক্ট করার চেষ্টা করেছে, রাইট? আবার অন্যদিকে আপনারা যদি তাকান, সেই জায়গায় দেখবেন যে মালদা, যে মালদায় আমরা জানি যে বিজেপি এবং তৃণমূলের একটা টক্কর ভীষণভাবে লেগে থাকে। আমরা যদি ওই বেলটা দেখি পুরোটা, তাহলে দিনাজপুরের দিকে বা যদি আমরা একেবারে শিলিগুড়ির ওপার থেকে দেখি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই যে বেল্টগুলো, দার্জিলিং, কালিম্পং, এই যে বেল্টগুলো, এখানে কিন্তু বিজেপির একটা যে বলা যেতে পারে শক্ত ঘাঁটি, এবং সেই শক্ত ঘাঁটিতে দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিয়েছে, কিন্তু কি পেয়েছে? এবং আদৌ কি মানুষ শুধুমাত্র এই ট্রেন পেয়ে খুশি হবে? আপনারা যদি চা বাগানের দিকে তাকান, চা বাগানের শ্রমিকদের আজকে যে সমস্যা, সেগুলো তো সলভ করার কথা কখনো ভাবা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কিন্তু বলছেন যে সেন্ট্রাল দেখেনি, তাদের সরকার মানবিক সরকার হয়ে তারা একটা সার্টেন অ্যামাউন্ট দিচ্ছে, চা বাগানগুলোকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু চা বাগানের যারা শ্রমিকরা, দীর্ঘ একটা জায়গা, জলপাইগুড়ি আপনি যান, আপনি দার্জিলিং এর দিকে যান, এই যে জায়গাগুলো, বেশিরভাগ চা বাগানগুলো আজকে বন্ধ হয়ে রয়েছে। বেশিরভাগ চা বাগানে আজকে মানুষ কাজ করে তাদের স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, কারণ তাদের আর্নিংটা এইটুকু হয়ে রয়েছে। তো সেই জায়গাটাকে কি টাচ করার কখনো চেষ্টা করা হলো? বারবার তো এর আগের যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, সেখানে প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছে। আমরা কদিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এই চা শ্রমিকদের কথা শুনেছিলাম। তো এদের কি হবে? এই জায়গাগুলো তো বোঝার সময় এসছে। শুধুমাত্র ট্রেন দিয়ে দিলাম, ট্রেনে করে মানুষ কোথায় যাবে? আমরা সার্টেন একটা নাম্বার ধরে নিতে পারি জেনজির, রাইট? আজকের দিনে যারা ছেলেপুলেরা রয়েছে, তাদের জন্য হচ্ছে এই ট্রেনগুলো হয়তো ভীষণভাবে কাজে লাগবে। তারা ঘুরতে যেতে ভালোবাসে, কারণ তারা চাকরি সূত্রে, কর্মসূত্রে অন্য রাজ্যে চলে গেছে। এবার একদিকে হলো এই ট্রেনের উদ্বোধন হয়ে গেল, মানে সেখান থেকে উন্নয়নের ফিরিস্তি তুলে দেওয়া হলো, আর একই সঙ্গে বিজেপি এসে, মানে নরেন্দ্র মোদী এসে বা তার যারা রাজ্য নেতৃত্ব তারা এসে তারা ক্রমাগত আক্রমণ করে চললেন কাদের? তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি বললেন? না, এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এখানে শুধুমাত্র লুট করা হচ্ছে গরিবদের টাকা, মানে অভিযোগগুলো তুললেন, আক্রমণগুলো শানালেন, এবং
তারা বারবার বললেন যে বিজেপিকে যদি ক্ষমতায় আনো তাহলে এই হবে, ওই হবে, সেই হবে। এটা একটা পার্ট। এটা ছিল হচ্ছে 17 তারিখের কথা আমি বললাম, মানে 17ই জানুয়ারি যেদিন এই ট্রেনগুলোর উদ্বোধন হয়েছিল। এবার 18 তারিখের কথা আসি। 18 তারিখ মানে রবিবার, সেই 18 তারিখ রবিবার কি হলো? মোদি সাহেব গেলেন সিঙ্গুরে। সিঙ্গুর পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত জ্বলজ্বল করা একটা নাম, কারণ ভিন্ন দিক থেকে এই সিঙ্গুরের গুরুত্ব রয়েছে। এবং আজকের দিনে কেন, আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত, মানে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই সময় থেকে আজকের দিনে মানে এতগুলো বছর হয়তো পেরিয়ে গেছে, কিন্তু মানুষ, শুধুমাত্র যে রাজ্যের মানুষের কথা বলছি তা নয়, দেশের মানুষও সিঙ্গুরের নাম কিন্তু ভোলেনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখবেন একটা জিনিস, সেই সিঙ্গুরে যেখানে টাটার জমি, মানে যেখানে যে জমিগুলো দেওয়া হয়েছিল টাটাকে কারখানা করার জন্য, সেই জমিতে দাঁড়িয়েই নরেন্দ্র মোদী একটি মিটিং করলেন, জনসভা করলেন। সেই জনসভা থেকে প্রত্যেকে, মানে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে একেবারে নিচু স্তরের যারা কর্মী, তারা ভেবেছিলেন যে মোদী তো বারবার করে এত কথা বলেন, উন্নয়নের কথা বলেন, এই করব ওই করব কথা বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে শিল্প নিয়ে একটা আলোচনা হবে, শিল্পের একটা বার্তা তিনি দেবেন, এবং এট দ্য সেম টাইম টাটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা তিনি করবেন। কিন্তু জুটলো কি? ক্যাচ কলা। বাঙ্গাল কো ইয়ে চাইয়ে, বাঙ্গাল কো वो চাইয়ে, এইসব বলতে বলতেই কাটিয়ে দিলেন সময়। তার আগে, মানে মোদী সাহেব ওঠার আগে, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর মতন, লকেট চট্টোপাধ্যায়ের মতন, সুকান্ত মজুমদারের মতন যে সমস্ত রাজ্য নেতৃত্ব বক্তব্য রেখেছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই বলেছিলেন, ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন সিঙ্গুরবাসীকে, রাজ্যবাসীকে, যে শিল্প হবে, শিল্পের ভাবমূর্তি রাজ্যে যেরকম রয়েছে সেটা পরিবর্তন হবে। মোদী সাহেব এসে কি বললেন? আইন শৃঙ্খলা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিল্প আসার সম্ভাবনা কম। আর কি বললেন? লুট চলছে। সেই এক বুলি তিনি আওড়ে গেলেন, যেটি তিনি মালদায় বলেছিলেন। এর পাশাপাশি হয়তো আরো কিছু বললেন, কিন্তু টাটা আসবে কিনা সেই নিয়ে একটি শব্দ ব্যয় করলেন না। আর কি করলেন না? টাটা তো ছেড়ে দিন, শিল্প সম্ভাবনা কতটা রয়েছে সেটা নিয়েও কোনো শব্দ ব্যয় করলেন না। শিল্প হবে যদি বিজেপি ক্ষমতায় আসে। আরে মশাই, যদি বিজেপি ক্ষমতায় আসলে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যেত, সেটা তো আপনার থেকে ভালো কেউ বোঝে না। গোটা বিশ্বের যত রাজনীতিবিদ রয়েছে তার মধ্যে মোদী সাহেব পিআর করার ব্যাপারে যে 1 নম্বর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মোদীর কথায় যে কোনো মানুষ ইনফ্লুয়েন্সড হয়ে যেতে পারেন, মোটিভেটেড হয়ে যেতে পারেন, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। তাই তিনি বললেও বলতে পারতেন, কিন্তু বলতে পারলেন না। কেন? তিনি কি ভয় পেয়েছিলেন যে তার যে রাজ্য গুজরাট, সেখান থেকে টাটারা এখানে চলে আসলে তার রাজ্যে ক্ষতি হয়ে যাবে? ভয় পেয়েছিলেন কি? তিনি কি এটা ভাবতে শুরু করেছিলেন যে আবার কি ভরসায় আমি বলতে যাব যদি নির্বাচনের পরে আমি করতে না পারি? সুতরাং তার মধ্যে একটা ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে বলে আমার মনে হয়েছে সামহাউ তার বক্তব্য শুনে। অতটা ঝাঁঝালো, অতটা স্পষ্ট হয়তো হলো না, এবং যে কারণে যারা বিজেপি সমর্থকরা ছিলেন, কর্মীরা ছিলেন, নিচু স্তরের কর্মীরা, তারা কুটি কুটি পায়ে চলে গেলেন নিজেদের বাড়ির দিকে। কেউ কেউ বললেন যে মোদী সাহেবকে দেখতে এসেছিলাম, কেউ কেউ বললেন যে মোদী সাহেব কিভাবে হেলিকপ্টারটা রয়েছে, তাকে হেলিকপ্টার দেখতে কেমন, গ্রাম হয়তো তারা দেখেছেন, টেলিভিশনের পর্দায় দেখেছেন, আকাশে এমনি উঠতে দেখেছেন, কিন্তু কখনো সামনে থেকে হয়তো দেখেননি, তাই সেটি দেখতে এসছে। মোদির বক্তব্য শোনা তাদের ইন্টেনশন ছিল না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই বলে থাকেন যে এই সিঙ্গুরে শিল্প করাটা এই মুহূর্তে জরুরি, কারণ যে জমি ফেরত হয়েছিল সেটার অবস্থা মোটেও ভালো নয়, সেটা চাষযোগ্য হয়ে ওঠেনি আজও পর্যন্ত। সেই কারণেই কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, কারণ কর্মসংস্থানের অভাব রয়েছে। এটা যেমন তৃণমূলকে ব্যাকফুটে ফেলতে পারে, অন্যদিকে মোদির থেকে যেটা এক্সপেক্টেড ছিল শোনা, সেটাও কিন্তু হলো না। সুতরাং এটা মোদিকেও কিছুটা চাপে রাখবে
আগামী নির্বাচনে, অর্থাৎ বিজেপিকে চাপে রাখবে আগামী বাংলার বিধানসভা নির্বাচনে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আগামী দিনে হয়তো বিজেপি একদিকে প্রচার করবে কি কি, যে পশ্চিমবঙ্গকে আমরা এতগুলো ট্রেন দিয়েছি, নিঃসন্দেহে কমিউনিকেশন উন্নত হয়েছে, মানুষের যাতায়াতে অনেকটা সুবিধা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ট্রেনগুলো কোথা দিয়ে যাচ্ছে? উত্তরবঙ্গ থেকে তো সেই ট্রেনগুলো নিশ্চয়ই আমাদের কলকাতা হয়ে বা হাওড়া, হুগলি হয়ে, বর্ধমান হয়ে তো যাবে না। সেই ট্রেনগুলো কোথা থেকে মুভ করবে? সেই ট্রেনগুলো মুভ করার জন্য এনজেপি থেকে কিষানগঞ্জ হয়ে সেই ট্রেনগুলো বেরিয়ে যাবে। তাই নয় কি? সুতরাং এই জিনিসটা বুঝতে হবে যে ট্রেনগুলো তো এসছে, কিন্তু ট্রেনগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে। সুতরাং কলকাতা বা এদিককার যারা মানুষ, তাদের কিন্তু, এদিককার বলতে আমি হাওড়া, হুগলি, মেদিনীপুর, এই সমস্ত এলাকার কথাগুলো বলছি, যে এদের কিন্তু আদতে কোনো লাভ হলো না। হলো কাদের? উত্তরবঙ্গের মানুষ, দেখলাম তারা হয়তো অন্য রুট দিয়ে চলে যাচ্ছে, তাদের কাছে এটা আনন্দের যে আমরা পৌঁছে যাচ্ছি। আর কি হলো? কত মানুষ হাওড়া থেকে রোজ রোজ গুয়াহাটি যাবে? কেউ চাকরি করেন, এখানে থাকেন বা গুয়াহাটিতে থাকেন, তারা হয়তো সপ্তাহের শেষে বা মাসে একবার, ৩ মাসে একবার, ৬ মাসে একবার আসা যাওয়া করবেন। এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে হাওড়া বা গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন হয়ে আরেকটা সুবিধা হয়েছে, যেহেতু এটা ৬ দিন চলবে সপ্তাহে, তার জন্য কিন্তু এখানে আহ, যারা প্রতিদিন মানে এনজেপি যে রুটটা, এনজেপি অব্দি যে ব্যাপক ভিড় থাকে, যে টিকিট গুলো পাওয়া যায় না, সেখানে কিছুটা হলেও রিল্যাক্সেশন তৈরি হয়েছে। যারা ঘুরতে যেতে ভালোবাসেন, যারা পর্যটক, আমরা জানি যে হাওড়া থেকে হোক, শিয়ালদা থেকে হোক বা কলকাতা স্টেশন থেকে হোক, এনজেপি পর্যন্ত কিন্তু ট্রেন পাওয়া যায় না, সব সময় ওয়েটিং লিস্ট হয়ে থাকবে, এবং সেটা কিন্তু 10-20 ওয়েটিং লিস্ট নয়, 100-র ওপর ছাড়িয়ে যায়। সুতরাং এখানে একটা ব্যাপার রয়েছে যে কিছুটা হলেও হালকা হবে জায়গাটা। কিন্তু এর বাইরে আপনারা বলতে পারবেন যে আহ, এদিককার মানুষের কোনো উন্নতি হয়েছে না। তবে হ্যাঁ, রাজ্যের মধ্যে উত্তরবঙ্গ উন্নতি হয়েছে, ঠিক আছে, অ্যাকসেপ্টেড। আর কি? আর শুধুমাত্র বুলিয়া ওড়ানো, আর শুধুমাত্র তৃণমূলকে আক্রমণ করা। ভিশন কোথায়? বিজেপি নেতৃত্ব বারবার বলে যাচ্ছে, हम लोग अगर सत्ता में आएंगे हम लोग ये करेंगे वो करेंगे। क्या करेंगे মহাশয়? আপনারা কি আনতে পারবেন শিল্প? যদি আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আগেই আনুন না, মানুষকে দেখান না যে আমরা এই কাজটা করেছি, এবং সেই কাজটা করার জন্য মানুষের এটা হবে, যদি এবার আমরা ক্ষমতায় আসি তাহলে আরো ভালো করতে পারি। অনেকগুলো তো সাংসদ রয়েছে, কি করছেন তারা? তাদের মধ্যে একজন আবার কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন, যিনি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। তিনিও শুধু বলিয়া ওড়াচ্ছেন, আক্রমণ করছেন। এর বাইরে কি? তার মানে মানুষ ভোট দিলে তবেই আপনারা করবেন, না হলে করবেন না, এটা আপনাদের স্ট্র্যাটেজি হয়ে গেছে। আর সেই স্ট্র্যাটেজিতে মানুষ কতটা পা দেবে, সেটা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস আর যাই করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসকে সবসময় এগিয়ে রাখে। আর সেটা হলো একেবারে মানুষের কাছে পৌঁছে যাওয়া, যারা প্রান্তিক মানুষ, তাদের কাছে পৌঁছে যাওয়া। কিভাবে? তিনি কিছু ভাতা তৈরি করেছেন, সেই ভাতাগুলো মানুষের কাছে যাচ্ছে, হাতে ক্যাশ টাকা আসছে। আমরা যদি 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকাই, সেখানে কিন্তু এই রকমই ভাতাগুলো তৈরি করা হয়েছিল, যাতে মানুষের কাছে ক্যাশ টাকা যায়। কারণ করোনা পরবর্তীকালে বারবার করে বিভিন্ন অর্থনীতিবিদরা বলেছেন মানুষের কাছে টাকা কমে যাচ্ছে, সুতরাং মানুষের কাছে এখন কাঁচা টাকা চাই, যে মানুষ যাতে ওই মানুষগুলো কাঁচা টাকা ব্যবহার করতে পারে, এবং সেই জন্য কিন্তু মানে উন্নতি, যেটা রাজ্যের বা দেশের উন্নতি, সেটা সম্ভব হতে পারে। স্বাভাবিকভাবে সেখানে লক্ষ্মীর ভান্ডার তৈরি হয়েছিল, লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। আলটিমেটলি দেখা গেল সমস্ত বিজেপি শাসিত রাজ্য, সমস্ত কংগ্রেস শাসিত রাজ্যগুলোতেও কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের আদলে তৈরি হয়ে গেল তাদের নিজ নিজ রাজ্যের প্রকল্প। সেম ভাবে তারা কিন্তু টাকা দিতে শুরু করলো, সেই সমস্ত রাজ্যের প্রশাসন, সরকার। এবং অন্যদিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানেও দেখা যাবে যে আহ, যে সমস্ত এই বিধবা ভাতা, বেকার ভাতা, এই যে ভাতাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিয়েট করেছেন, তার ফলে কি হচ্ছে, মানুষের কাছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে ওই টাকাটা পৌঁছচ্ছে বলে তারা সেগুলোকে ইউটিলাইজ করতে পারছে। কন্যাশ্রী, যুবশ্রী, এই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারা যতই সামনে সমালোচনা করুক না কেন, ওই টাকার জন্য কিন্তু মানুষ ছুটে বেড়াচ্ছে। সুতরাং
এই যে তারা ছুটে যাচ্ছেন, তারা ইউজ করছেন, এগুলো মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখছে। সুতরাং আগামী দিনে বিজেপিকে কিন্তু প্ল্যান করতে হবে তারা কি আদৌ পশ্চিমবঙ্গকে পেতে চায়। যদি পেতে চায় তাহলে কি প্রসেস হতে চলেছে, কোন ছকে বাংলা জয় করা যাবে। কারণ বাংলা কিন্তু এখনো পর্যন্ত বিজেপির কাছে একটা দুর্জয় ঘাঁটি, যে ঘাঁটিকে তারা পেতে চাইলে তাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হবে। তাদের নেতৃত্ব, তাদের আক্রমণ, তাদের কথাবার্তা সবেতে একটা চেঞ্জ আনতে হবে। সুতরাং ভাবতে হবে বঙ্গ বিজেপিকে যে কোন স্ট্র্যাটেজিতে এগোবে, এবং সেখানে মোদি এবং শাহের শিলমোহর পড়ে কিনা, এটাই এখন দেখার বাংলার বিধানসভা নির্বাচনের আগে।